দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, সরকার যখন কিছুতেই আন্দোলনকে মোকাবেলা করতে পারছে না, তখন সরকার একটি ভয়ঙ্কর ক্র্যাকডাউনের পথেই হাঁটছে বলে এ ধরনের একটি সংবাদ আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারি। সরকারের ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করছে এবং বিশেষ করে আন্দোলনকে মোকাবেলা করার জন্য তারা নানাভাবে চেষ্টা তদবির করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই আন্দোলনকে এখন আর দমানো যাচ্ছে না এবং ছাত্র সমাজ এখন যে কোটা বিরোধী আন্দোলনে এখন আর এটা নেই, সেটা এখন মূলত এখন স্পষ্ট হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন যে সরকারের এই কোটা বিরোধী আন্দোলন থেকে এখন সেটা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ডাক্তাররা, আইনজীবীরা, ধর্মীয় নেতৃবৃন্দরা সহ প্রত্যেক সংস্কৃতি কর্মীরা, নাট্য অভিনেতারা, চলচ্চিত্র অভিনেতা সহ সকলেই এখন রাজপথে নেমে এসেছেন। এই অবস্থায় সরকারের একটা ভয়ঙ্কর পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি, তবে ভয় পাওয়ার কারণ নেই দর্শক, সেটা আমি আপনাদের আসছি। তার আগে আপনারা দেখেছেন যে দেশের বিভিন্ন জায়গায় যে লোহমর্ষক হত্যাকাণ্ডগুলো হয়েছে, কিছু কিছু হত্যাকাণ্ড করেছে অত্যন্ত কাছের থেকে গুলি করা হয়েছে এবং একেবারে কোল্ড ব্রেইনে, ঠান্ডা মাথায় এই খুনগুলা করা হয়েছে বলেই এখন প্রতিমান হচ্ছে। জাতিসংঘের পক্ষ থেকে তদন্তের আহ্বান জানানো হয়েছে। ৩২ জন শিশু নিহত হয়েছে, যাদের আন্দোলনের সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। পথচারী নিহত হয়েছে, ছাত্রত নিহত হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৩০০-এর কাছাকাছি। আজকেও আপনারা দেখেছেন হবিগঞ্জে একজন মানুষ মারা গিয়েছে, খুলনায় একজন পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং আহত হয়েছে প্রায় কয়েক হাজার নেতাকর্মী। এবং আজকেও আপনারা দেখেছেন যে বিশেষ করে হবিগঞ্জে আপনারা দেখেছেন যে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা তারা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের উপর ছড়া হয়, যদিও পরবর্তীতে আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। এখন যে ভয়ঙ্কর পরিকল্পনার কথা বলছিলাম দর্শক, আমি সেটাতে আসি। সরকার আন্দোলন মোকাবেলা করতে যখন পুলিশ, বিজিবি, র্যাব ব্যর্থ হলো, তখন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের পাশাপাশি তারা মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন কল করলো। সেই মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন এসে আপনারা দেখেছেন তারা প্রথমত চাচ্ছিল ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সরকার সেটা দিতে রাজি হয়নি। পরবর্তীতে সেনাবাহিনীকে দিয়ে 144 জারি করে, কারফিউ জারি করে আন্দোলন মোকাবেলা করতে চেষ্টা করলো, সেখানেও তারা ব্যর্থ হলো। বিকজ সেনাবাহিনী আমরা ততটা দেখিনি এইভাবে দেশের মানুষের বিরুদ্ধে গুলি চালাতে বা তারা খুব অ্যাগ্রেসিভ আক্রমণে যেতে। ফলে সেনাবাহিনীর মধ্যে আমরা শুনতে পাচ্ছিলাম যে এক ধরনের অসন্তোষ কাজ করছে। বিশেষ করে জুনিয়র লেভেলের অফিসাররা বারবার সিনিয়রদেরকে, জেনারেলদেরকে বলছেন যে আপনারা কেন নিজ সন্তানের বুকে গুলি চালাতে যাবেন। সেটার সত্যতা যে এখন কিছুটা পরিবেশ পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে। আজকেও যদিও সেনাবাহিনী এখনো মাঠে আছে, কিন্তু সেনাবাহিনী কি করছে না, কোনো ধরনের অ্যাকশনে যাচ্ছে না। এখন সেনাবাহিনীকে অ্যাকশনে নিয়ে যাওয়ার জন্য, পার্সু করার জন্য সরকার বা সেনাবাহিনীর মধ্যে যে অসন্তোষ হয়তো বা আছে, সেই অসন্তোষটাকে সরকার দূর করার জন্য একটি বড় ধরনের ক্র্যাকডাউনের পরিকল্পনা করছে। আমরা খবর পাচ্ছি সরকার যেহেতু আজকে ছুটির দিনে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ দেশের প্রত্যেকটি জায়গায় বের হয়ে এসেছে। রাজপথ মূলত ছাত্র জনতার দখলেই ছিল। এই অবস্থায় সরকার একটি ভয়ঙ্কর ক্র্যাকডাউনের পথে হাঁটছে। সেটা হচ্ছে, আপনারা জানেন এই সরকার 2013 সালে হেফাজতকে যেভাবে রাতের অন্ধকারে বাতি নিভিয়ে সেই যে কুখ্যাত ব্যানার্জির নেতৃত্বে যে হত্যাযজ্ঞটা চালানো হয়েছিল মধ্যযুগীয় বর্বরতায়, সেটারই ধারাবাহিকতায় সরকার এখন চিন্তা করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা কিছু স্যাবোটাজ ঘটাবে। সেই ক্ষেত্রে তারা প্রথমেই বেছে নিতে পারে পাওয়ার স্টেশন। বিটিভিতে অলরেডি পুড়ে গেছে। এবং তারা বেছে নিতে পারে কমলাপুর রেল স্টেশন, বেছে নিতে পারে নিউক্লিয়ার স্থাপনা যেখানে প্রস্তাব করা হচ্ছে রংপুরে, সেখানে বেছে নিতে পারে আরও কিছু গণবসতিপূর্ণ স্থান, বাস টার্মিনাল, ট্রেন স্টেশন, এই সকল সচিবালয় সহ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় তার কিছু স্যাবোটাজ ঘটিয়ে সেখানে কিছু বম্পিং করাতে পারে, কিংবা আগুন ধরিয়ে দেওয়া হতে পারে কিছু কিছু বড় বড় সুপার মার্কেটে। ফলে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করবে যে আন্দোলনকারীরা তারা কি করছে, আন্দোলন না, নিয়মতান্ত্রিক আন্দোলন না করে তারা স্যাবোটাজের পথে হাঁটছে। এদেরকে দমনের জন্য এখন মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের সরাসরি ক্র্যাকডাউনে যাওয়া দরকার এবং অ্যাকশনে যাওয়া দরকার।
মূলত সেনাবাহিনীর মধ্যে এই ধরনের একটা কনসেপ্ট সৃষ্টির জন্যই সরকার এই কাজটি করতে পারে বলে আমাদের কাছে বিভিন্ন মারফত আমরা সংবাদ পাচ্ছি। তবে ভয়ের কারণ নেই দর্শক, জনগণ যেহেতু প্রতিরোধ যেহেতু করেছে পুলিশ বিজিবি র্যাবকে, সেনাবাহিনী আমরা আশা করব জনগণের মনের পালস বুঝে তারা এ ধরনের ক্র্যাকডাউনে যাবে না। এবং সরকার যদি এই ধরনের সাবোটাজগুলো করার চেষ্টা করে, তারা শেষ মরণ কামড় হিসাবে আমি বলছি দর্শক, এই কাজগুলো করার এক ধরনের সংবাদ বাতাসে ভেসে বেড়াচ্ছে। আমি আপনাদেরকে একটা তথ্য দিই যে কিভাবে সরকার নির্মমভাবে হত্যায় মেতে উঠেছে এবং খুব কাছের থেকে কিভাবে গুলি করেছে মানুষকে। একটু আপনারা একটা নিউজ পড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে বলা হচ্ছে এএফপির রিপোর্টে খুব কাছ থেকে গুলি, মর্মান্তিক সংঘর্ষের ছবি প্রকাশ পাচ্ছে। বার্তা সংস্থা এএফপি এক রিপোর্টে বলছে, দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া, আবার তা চালু হওয়ার পর লাখ লাখ বাংলাদেশি অনলাইনে ফিরেছেন। তারা নিজেদের ঘরের ভেতর বন্দি করে রেখেছিলেন। এ সময় তারা যেসব কথা শুধু শুনেছেন, তাদের অনেকে পুলিশের সেই ভয়াবহ দমনপীড়নের দৃশ্য দেখে স্তব্ধ। গত মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে 206 জন নিহত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার মেয়াদী সরকারি চাকরিবিধির বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনে এটাই সবচেয়ে ভয়াবহ অস্থিরতা। নিহতদের মধ্যে কিছু পথচারী রয়েছে। যাই হোক, 11 দিন পর্যন্ত ইন্টারনেট বন্ধ ছিল। এজন্য নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যকার সংঘর্ষের ফুটেজ সংবাদভিত্তিক সম্প্রচার মাধ্যমগুলোতে ছিল ব্যাপকভাবে অনুপস্থিত। এরপর সচল করা হয়েছে ইন্টারনেট, যার ফলে এই এতদিন কী ঘটেছিল মানুষের ধারণা খুবই কম। যদিও এই অস্থিরতা শান্ত হয়েছে, কিন্তু তরতাজা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের উপর গুলি করছে পুলিশ। ফলে ওই সরকারের বিরুদ্ধে জনমনে ক্ষোভের জন্ম নিয়েছে। একজন যুবককে এক পুলিশ কর্মকর্তা গুলি করেছেন, তাকে অন্য একজন টেনে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমন একটি শর্ট ক্লিপের জবাবে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী লিখেছেন, আমাদের ভাই ও বোনদের এভাবে কেমন করে হত্যা করছে পুলিশ। ওই ফুটেজটি রাজধানীর ঢাকার ব্যস্ততম এলাকা যাত্রাবাড়ির বিষয়টি নিশ্চিত হতে সক্ষম হয়েছে এএফপি। সেখানে 3 জন প্রত্যক্ষদর্শী ভিডিওটি শনাক্ত করতে সহায়তা করেছেন। তারা সবাই প্রতিশোধ নেয়ার ভয়ে নিজেদের নাম পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। 20 জুলাই অস্থিরতার চরম পর্যায়ে আইনশৃঙ্খলার স্বাভাবিক করার জন্য সরকার দেশ জুড়ে কারফিউ ঘোষণা দিয়ে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে। তাকে 3 প্রত্যক্ষদর্শী একজন বলেন, ভিডিওর ওই ব্যক্তি 18 বছর বয়সী ইমাম হোসেন তায়েম। তাকে অভিযুক্ত করেছে পুলিশ, কিন্তু গুলি করার আগে সে প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয়নি। ওই প্রত্যক্ষদর্শী বলেন, মাটিতে পড়ে যায় তায়েম, তারপর হামাগুড়ি দিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে 2 জন মানুষ সরে যান, কিন্তু একজন যুবক ফিরে গিয়ে তার বন্ধুকে টেনে সরানোর চেষ্টা করেন। তায়েমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার পিতা মঈনুল হোসেন বলেন, পরের দিন তিনি মারা যান। তায়েমের বড় ভাই তুহিন বলেন, তায়েম কোনো বিক্ষোভকারী ছিল না, কারফিউর বিরতির সময় সে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করছিল। যাই হোক দর্শক, এগুলো আরও অনেক বর্ণনা আছে। এখন প্রশ্ন হচ্ছে, পুলিশের এই যে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, বিশেষ করে কয়েকটা হত্যাকাণ্ড, সেই রংপুরের আবু সাইদের হত্যাকাণ্ড আপনারা দেখেছেন, খুব কাছের থেকে পুলিশ কিন্তু তাকে গুলি করেছে। যদি এখন পুলিশ এফআইআর বলছে তার বন্ধুদের লাঠি সোটার আঘাতে নাকি তার মৃত্যু হয়েছে। তারপর আরেকটা ভিডিও আপনারা দেখেছিলেন, সেই যে পুলিশ ভ্যানের উপর থেকে সেই ছেলেটাকে ফেলে দেওয়া হয়েছে, তখনও নাকি সে জীবিত ছিল। কিভাবে একটা পুলিশ এইভাবে মৃতপ্রায় মানুষকে, বা অর্ধমৃতই বলা যায়, মানুষকে ফেলে দেয়। তারপরে আপনারা দেখেছেন সেই যে ছেলেটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, পুলিশ সেখান থেকে 4 জন পুলিশ পিছু পিছু গিয়ে তাকে সে একটা বিল্ডিংয়ের দিকে একটু সাইড নিয়েছিল, কিন্তু তারপরে আবার সে ওই বিল্ডিংয়ের হয়তো কনস্ট্রাকশনের ধারা অনুযায়ী, মানে অবস্থান অনুযায়ী সে নিজেকে বাঁচানোর জন্য হেঁটে যখন যাচ্ছে, তখন তো তার পুলিশ গুলি করার কথা নয়। তার মানে পুলিশ ঠান্ডা মাথায় খুন করছে। এই ভিডিওগুলো আপনারা যে যেখানেই পান ধারণ করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ুন। এটার জন্য অবশ্যই শেখ হাসিনা এবং তার সরকার এবং তার পুলিশ বাহিনীর যে সকল অপরাধী সদস্য আছে তাদেরকে আইনের আওতায় আনা হবে, এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও এগুলার আর বিচার হতে পারে দর্শক। তবে আমি এই জন্যই বলছিলাম যে এই
ভিডিওটা করছি দর্শক, যে ভয়ঙ্কর পরিকল্পনা, এটা তো হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব কাছের থেকেই গুলি করছে, মারছে। আবার সরকারের যে ভয়ঙ্কর পরিকল্পনা, একটি বড় ধরনের নাশকতা কিন্তু সরকার করাবে। কারণ সরকার চেয়েছিল, মনে করেছিল যে জামাত শিবিরের রাজনীতি বন্ধ করলে টোটালি মানুষের দৃষ্টিভঙ্গি ডাইভার্ট হয়ে যাবে। কিন্তু জামাত শিবিরের রাজনীতি বন্ধ করার পর এটা নিয়ে কোনো আলোচনাই নেই এখন আর সমাজে। মানুষ এখন একটাই দাবি, সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের দাবিতেই মানুষ রাজপথে আসছে। এবং ছাত্র জোটের, কোটা বিরোধী জোটের যে আন্দোলনের যে নতুন কর্মসূচি, রবিবার থেকে লাগাতার অসহযোগ। আপনারা রাজপথে থাকুন, রাজপথে দাবি আদায়ের আমরা সবগুলো পূর্ব লক্ষণ দেখতে পাচ্ছি। ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিচ্ছে এবং এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই অতীতের মতোই ছাত্র সমাজ আবার স্বৈরাচার মুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেবে এবং মানুষকে তার অধিকার প্রতিষ্ঠার, ছাত্র সমাজের এই হত্যার প্রতিশোধ নেওয়া বিচার কাজ ত্বরান্বিত করবে বলে আমরা মনে করি। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।